মৃত্যু শয্যায় প্রত্যেকটা মানুষ কিন্তু একটি কথা ভাবে যে ওই কাজগুলো যদি না করতাম, যখন আর তার সেই ভুলগুলো সংশোধন করার সময় থাকে না। বাদল সৈয়দ এই নামটা শুনলে আমরা যেটা কল্পনা করি যে সততা, আদর্শ বা একজন মানুষ যাকে অনুসরণ করতে পারে তিনি। আমরা আজকে প্রথম পর্বে কথা বলবো তার এই যে আদর্শিক বিষয়গুলো তিনি কোথা থেকে পেয়েছেন। বাদল ভাই, মনে করেন আপনার একজন ভক্ত যে আপনার সম্পর্কে ফেসবুক বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জানে, তো সে যখন আপনার সঙ্গে দেখা করতে আসবে, আপনি তাকে আপনার সম্পর্কে তাকে কিভাবে বলবেন বা তার সঙ্গে পরিচয়টা আপনার কিভাবে হতে পারে? আসলে যখন কেউ আসবে আপনাকে ধন্যবাদ জানিয়েই বলি, হ্যাঁ অনেকে আসেন, বেশ আগ্রহ নিয়েই আসেন। আমি আসলে খুব সাধারণ মানুষ। আমি তাদেরকে যে ধারণাটা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে আসলে তারা খুব সাধারণ একজন মানুষের কাছে এসছে। খুব বড় করে ভাবার কিছু নেই। আই এম পার্ট অফ মিলিয়ন্স। তিনি স্বচ্ছন্দে আমার সাথে কথা বলতে পারেন, কারণ আপনি যদি একজনের সাথে গ্যাপটা কমিয়ে আনতে না পারেন, আপনি যদি তার সাথে মিশে যেতে না পারেন, তাহলে কিন্তু তিনি যেটি বলতে আসছেন সেটি বলতে পারবেন না, তার অস্বস্তি হবে। তাই আমি চেষ্টা করি তাদের সাথে যতটুকু পারি তাদের ভাষায় কথা বলতে। এবং সাধারণত এই কারণেই কিন্তু আমি আমার অফিস বলেন বা বাইরের খুব ফর্মাল প্রোগ্রাম না হলে, এবং অফিসেও আমি অফিসিয়াল ড্রেস পরি কিন্তু খুব চাকচিক্যময় পোশাক তেমন পরি না, বা বাইরে গেলেও আমি খুব ক্যাজুয়াল ড্রেসে থাকি। খুব ফর্মাল পোশাক আশাক এগুলো আমি পরি না, কারণ আমার মনে হয় যে একজন স্যুট টাই পরা ভদ্রলোকের সাথে কথা বলতে একজন সাধারণ মানুষ যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তার চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন একজন সাধারণ তার মতো পোশাক পরা, একটু সিম্পল মানুষকে সহজে মানুষ গ্রহণ করে। তা আমার কাছে যারা আসেন তাদের প্রতি আমার প্রথম বার্তাই থাকে যে আমি আপনার বন্ধু, আপনি আমাকে আপনার কথা বলতে পারেন। আমরা যখন বলতে শুরু করি যে যেখানে সততা, আদর্শ এই বিষয়গুলো জাদু করে চলে যাচ্ছে, আমরা দুষ্টুমি করে বলি আর কি, বা অনেকে হয়তো কথায় কথায় বলে, সে জায়গায় আপনি মানে অনবরত সততার কথা বলে যাচ্ছেন, অনবরত সততার গল্প শোনাচ্ছেন বা সততার উদাহরণ দিচ্ছেন। এই ভাবনাটা আপনার মধ্যে কেন আসলো? না, আসলে দেখেন, সততা জাদুঘরে যাচ্ছে না, যায়নি, যাবেও না। বাংলাদেশের 16 কোটি মানুষ। আপনি যদি অসততার বিচারটা করেন তাহলে এই 16 কোটি মানুষের কত পার্সেন্ট আসলে অসৎ? খুব ক্ষুদ্র অংশ। কিন্তু আমাদের কৃষকরা কি অসৎ? আমাদের যে গার্মেন্টস কর্মীরা দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে আয় করছেন, সংসার চালাচ্ছেন, দেশের জন্য রেমিটেন্স আনছেন, তারা কি অসৎ? আমাদের যে রিক্সা চালক ভাইটি রিক্সা চালিয়ে আপনার রক্ত পানি করে পয়সা কামাচ্ছেন, তিনি কি অসৎ? কত পার্সেন্ট অসৎ? আসলে তো অসতের সংখ্যা কম, সমস্যা হচ্ছে তাদের দাপটটা বেশি। পয়সা থাকার কারণে তাদের দাপটটা বেশি। তাহলে জাদুঘরে যাচ্ছে কিভাবে? জাদুঘরে তো যাচ্ছে না। কিভাবে যাবে? আপনি আমাকে বলুন, আপনি কি একজন বাবা কিংবা মাকেও পাবেন যিনি তার বাচ্চাকে বলবে যে তুমি অসৎ হও? ছেলে সৎ কিংবা অসৎ হবে কিনা সেটা সে পরে সিদ্ধান্ত নিবে, মেয়ে সৎ কি অসৎ হবে সেটা সে পরে সিদ্ধান্ত নিবে। কিন্তু কোনো মা বাবা কিন্তু শিখিয়ে দেন না যে তুমি অসৎ হও।
তাহলে একটা বাচ্চা তো তার বাসায় তার বাবা মার কাছ থেকেই সৎ হওয়ার কথা শিখছে। বাবা সৎ কিনা আমি সে প্রশ্নে যাব না, অসৎ বাবাও কিন্তু নিজের বাচ্চাকে সৎ পথে চালাতে চান। তাহলে সততা কিভাবে জাদুঘরে যাবে? জাদুঘরে যাবে না। অধিকাংশ মানুষ তো সৎ, সারা পৃথিবীর অধিকাংশ মানুষ সৎ। যারা তাদেরকে চালান তাদের মধ্যে অসততা থাকতে পারে, তাই না? এই প্রসঙ্গে যেটা বলছিলাম যে আপনি আপনার ওই যে বলেন ভালো বাবার কথা, তো আমি যতটুকু জানি যে আপনার একটা পারিবারিক শিক্ষা ছোটবেলা থেকেই ওই শিক্ষাটা আপনি পেয়েছেন। তো আমরা একটু শুনতে চাচ্ছি, মানে একদম আপনার ছেলেবেলার গল্পগুলো আমরা শুনতে চাচ্ছি। না, আসলে আমি তো সবসময় বলি যে আমি খুব সৌভাগ্যবান যে আমি খুব বেশি সচ্ছল পরিবারে জন্মাইনি, তবে খুব অসচ্ছল পরিবারেও জন্মাইনি। বাংলাদেশের 8-10টা মধ্যবিত্ত পরিবারের মতো একটি পরিবারে আমার জন্ম। আমার বাবা মাঝারি মানের একজন সরকারি কর্মী ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন, কিন্তু তিনি অত্যন্ত সৎ জীবনযাপন করতেন। তিনি আমাদের একটি জিনিস শিখিয়েছেন যে 5 টাকা যেটা তুমি সৎভাবে আয় করবে সেটা অসৎভাবে অর্জিত 5 কোটি টাকার চেয়ে অনেক বেশি দামি। কারণ সেই 5 টাকা আয় করে সেটা দিয়ে রুটি ডাল কিংবা ভাত ডাল খেয়ে তুমি আরামে ঘুমোতে পারবে, তোমার বিবেক নাড়া দেবে না। কিন্তু অসৎভাবে 5 কোটি টাকা আয় করলে তোমার শান্তিতে ঘুম হবে না, দুটো কারণে। একটা হচ্ছে দুনিয়াতেই তোমার শাস্তি হতে পারে, তোমার জেল হতে পারে, জরিমানা হতে পারে, তোমার বিরুদ্ধে মামলা হতে পারে। কোনোভাবে দুনিয়ার শাস্তি তুমি যদি এড়িয়েও যেতে পারো, উপরওয়ালার শাস্তি থেকে তো তুমি মুক্তি পাবে না। প্রত্যেকটা মানুষ, আমার বাবা বলতেন যে মৃত্যু শয্যায় প্রত্যেকটা মানুষ কিন্তু একটি কথা ভাবে যে ওই কাজগুলো যদি না করতাম। প্রত্যেকটা মানুষ কিন্তু ভাবে চলে যাওয়ার মুহূর্তে, যখন আর তার সেই ভুলগুলো সংশোধন করার সময় থাকে না। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটাও কিন্তু মৃত্যুসজ্জায় ভাবে কত কষ্ট দিলাম মানুষকে, কত অন্যায় করলাম, এগুলি না করলে কি হতো, এখন কি জবাব দিব। তোমার যাতে কখনোই এই অনুভূতি তৈরি না হয়, এটি আমাদের মধ্যে একদম ছোটবেলায় আমার বাবা ঢুকিয়ে দিয়েছিলেন। আমরা এটি নিয়েই বড় হয়েছি যে আমি অল্প খাবো, অল্প পরব, কিন্তু আমি শান্তিতে ঘুমাবো। আমার ঘুমের ওষুধ খেতে হবে না, আমার কিছু লুকাতে হবে না। এরকম একটা অসাধারণ বাবার সান্নিধ্য, সাথে আমার মা। আপনি এই প্রসঙ্গে ছেলেবেলার কোনো ঘটনা যদি উল্লেখ করেন তাহলে। হ্যাঁ, আমি তো কয়েকবার আমার বাবার সাথে তো আসলে আমার অসংখ্য স্মৃতি আছে। যেটি আমি বলছিলাম যে আমার বাবা এবং মায়ের সাথে, যেটি আমি বলছিলাম যে আমার বাবা আমাদেরকে একটি কথা বলতেন যে দেখো, আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, তুমি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান, তোমাকে কিন্তু আমি কিছু দিয়ে যেতে পারবো না। এই পৃথিবীটি কঠিন জায়গা, এতে যদি তোমার টিকে থাকতে হয় তাহলে শুধুমাত্র তোমার নলেজের মাধ্যমে টিকতে হবে, শুধু তোমার মাথায় তোমাকে টিকিয়ে রাখবে, আর কোনো সম্পত্তি আমি তোমাকে দিয়ে যেতে পারবো না। এবং আমার বাবা, আমার মনে আছে যে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। শহরে কোনো বড় মানুষ আসলেই উনি আমাদেরকে দেখাতে নিয়ে যেতেন। আমাদেরকে উনি এমনকি ঢাকায় পিজি হসপিটালে আমি যখন ক্লাস 2তে পড়ি, সম্ভবত কাজী নজরুল ইসলামকে দেখাতে নিয়ে গিয়েছিলেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে অনেক ঝামেলা করে পারমিশন জোগাড় করে যে বিদ্রোহী কবিকে আমার বাচ্চারা দেখুক। হ্যাঁ, এই ঘটনাটা খুব একটা ইন্টারেস্টিং ঘটনা। সেটা হচ্ছে একদিন আমার বাবা এসে আমাদের বললেন যে চলো তোমাদেরকে নিয়ে ঢাকা যাব, আমাকে এবং আমার ইমিডিয়েট বড় বোন পুষ্পাপাকে, যে চলো তোমাদেরকে নিয়ে ঢাকা যাব, আমি একটা কাজে যাচ্ছি, ঢাকা যাব, ঢাকায় তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমরা তো মহা খুশি, কারণ আমরা এর আগে চট্টগ্রামের বাইরে কোনো দিন যাইনি।
আমরা 2 ভাই বোন, আমি পড়ি ক্লাস 2-তে, আমার বোন পড়ে ক্লাস 4-এ। আমরা দুইজন মহা খুশি যে ঢাকায় যাব। সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা আমরা তখনও জানি না, কিন্তু ঢাকা একটা বিশাল ব্যাপার। শুনি যে ঢাকা জাদুঘর আছে, ঢাকা এটা আছে ওটা আছে, রমনা পার্ক আছে, ঢাকা রেলওয়ে স্টেশন নাকি খুব নামকরা এশিয়ার মধ্যে, এসব দেখতে পারবো। ঢাকায় দেশের প্রধানরা থাকেন, ঢাকা যাব, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঢাকা যাবেন বিষয়টাই অন্যরকম, যে ঢাকায় যাব চট্টগ্রাম থেকে। কিন্তু বাবা অন্য কি বিস্ময় অপেক্ষা করছে সেটা বললেন না। আমরা ট্রেনে চেপে ঢাকায় রওনা দিলাম। গ্রিন অ্যারো নামে একটা ট্রেন ছিল, আমার মনে আছে। প্রায় 24 ঘন্টা আমাদের ঢাকায় পৌঁছাতে লেগেছিল, অনেক সময়। আমরা 76-এর কথা বলছি। তার কয়েকদিন, আমি যাওয়ার সম্ভবত কয়েকদিন পরে তিনি মারা যান। তখন আমরা যখন, আমি ভুল বললাম, আমি তখন 3-তে পড়ি, আমার বোন পড়ে 5-এ। আমরা ঢাকায় পৌঁছালাম, আমার ফুপুর বাসায় উঠলাম। যে ফুপু তো প্রচণ্ড আদর করছেন, আমরা তো খুব খুশি। ফুপা, আমার ফুপাতো ভাইরা আমাদেরকে কোনোদিন রমনা পার্কে নিয়ে যাচ্ছেন, কোনোদিন আমাদেরকে ঢাকা জাদুঘরে নিয়ে যাচ্ছেন, চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছেন, তারপরে বিভিন্ন জায়গায় কার্জন হল দেখাতে নিয়ে যাচ্ছেন, লালবাগের কেল্লা দেখাতে নিয়ে যাচ্ছেন। কয়েকদিন কেটে যাচ্ছে, আমাদের মহা আনন্দ। কিন্তু বাবার সে বিস্ময় আর আসে না। বাবা প্রতিদিন দেখি সকালে বেরিয়ে যান, বিকেলের দিকে ক্লান্ত হয়ে আসেন, কিন্তু কিছু বলেন না। আমরাও বলছি আব্বা কখন যাব, কোথায় জানি নিয়ে যাবেন। আব্বা দেখি হাসেন মুচকি মুচকি, বলেন হবে 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 হবে। তখনও আমরা জানি না কি। এভাবে কয়েকদিন ঘোরাঘুরি করে আমরা যখন মোটামুটি একটু অতিষ্ঠ হয়ে উঠেছি, তখন একদিন আব্বা দেখলাম যে খুব হাসি মুখে দুপুরের দিকে বাসায় ফিরে এসে বললেন যে আজকে বিকালে তোমাদেরকে একটি জায়গায় নিয়ে যাব, তোমাদের খুব ভালো লাগবে। আমরা রিক্সা করে গেলাম, আমার বাবা, আমি, আমার ফুপা, আমার বোন এবং আমার ফুপাতো ভাই আজম ভাই। আমরা 2টো রিক্সা নিয়ে রওনা দিলাম। যেই জায়গায় গেলাম সেটা দেখে তো আমি খুব হতাশ। সেটা একটা হাসপাতাল। হ্যাঁ, যে বাবা হাসপাতাল দেখাতে নিয়ে এলেন কেন? দেখলাম যে সেটা তখন বলা হতো পিজি হাসপাতাল। এই হসপিটালে বাবা আমাদেরকে নিয়ে আসলেন কেন? আমিও অবাক, আমার বোনও অবাক। এমনি কিন্তু ঢাকা শহরের যে বিস্ময় সেটা আমাদের উবে গেছে। কারণ আমার বোনের কথা হলো, এটা একটা শহর, এটাতে পাহাড় নাই, এটাতে নদী নাই। আমি বলি এটা তো সমুদ্র নাই, এটা কি, এটা তো শহর না। হ্যাঁ, ওরে দুজনের এমনি ভালো লাগছে না, ওইসব পার্ক টার্ক আর ভালো লাগছে না। আমরা সমুদ্র দেখা মানুষ, নদী দেখা মানুষ, আমাদের নদীর পাড়ে গ্রামের বাড়ি, আমাদের এগুলো ভালো লাগছে না। তার মধ্যে নিয়ে এলেন হসপিটালে। হসপিটালে নেওয়ার পর আমাদেরকে একটি জায়গায় নিয়ে যাওয়া হলো, সেখানে নাম টাম লিখতে হলো। বাবা একটা কাগজ বের করে একটা পারমিশন দেখালেন। সেখানে যে ভদ্রলোক বসেছিলেন উনি খুব বিরক্ত। আমার মনে হচ্ছে উনি সারা দুনিয়ার উপর বিরক্ত। কিছু মানুষ আছে আপনি দেখবেন যে তারা সারা দুনিয়ার উপর বিরক্ত। সেই ভদ্রলোক বললেন, আমাদেরকে বললেন যে এই বাচ্চারা, তোমরা যেখানে যাচ্ছ, কোথায় যাচ্ছ এটা বলতেছে না, একদম খামোশ, কোনো কথা বলবা না। কথা বললে কিন্তু পুলিশে দিয়ে দেব, একদম কোনো কথা বলবা না। তা আমার বাবা বারবার বলছে না আমার বাচ্চারা ডিস্টার্ব করবে না। আমার তখন একটু মেজাজও খারাপ হয়ে যাচ্ছে। এই ভদ্রলোক, আবার আমি ছোটবেলায় একটু খুব বদরাগে ছিলাম, একটু একগুয়ে ছিলাম। আমি আমার বোনের কানে কানে বললাম যে বাইরে থেকে একটা ইট এনে মেরে পালিয়ে যাবো নাকি, একটা বাইরে থেকে একটা ইট এনে এর মাথায় মেরে ভেগে যাবো নাকি। আমার বোন আমার হাত চেপে ধরে আছে, কারণ সে জানে যে আমি পাগলা টাইপের, এটা করে ফেলতে পারি, এটা করার অভ্যাস আমার আছে। আমার বোন বলছে না না, এগুলি এখানে করা যাবে না, এখানে এটা ঢাকা শহর, এখানে চিটাং না, এটা করা যাবে না। কিন্তু আমি খুব মেজাজ টেজাজ খারাপ করে, এমনিই মেজাজ খারাপ, আমাদেরকে দেখা গেল যে একটা করিডোর দিয়ে নিয়ে যাওয়া হলো। একটা রুমে দরজা খুললাম, আমরা দেখলাম যে একজন সৌম্যকান্তি, একজন নার্স, মহিলা নার্স আমাদেরকে হেসে ভিতরে নিয়ে গেলেন। এবং আমরা অবাক বিশ্বে আবিষ্কার করলাম যে হসপিটালের বেডে কাজী নজরুল ইসলাম বসে আছেন, শুয়ে না, ওনাকে বালিশ দিয়ে বসিয়ে রাখা হয়েছে। ওনার গায়ে একটা হাফ স্লিভ, একটা গেঞ্জি পরা, পাতলা, যেটাকে আমরা স্যান্ডো গেঞ্জি বলি, সেটার মধ্যে হাফ স্লিভ, সারা গায়ে পাউডার দেওয়া। তিনি
আমাদের দিকে তাকাচ্ছেন আর আ আ আ আ করছেন, কিন্তু কিছু বলতে পারছেন না। আমরা আমরা কাজী নজরুলের কবিতা তখন আমরা বাচ্চা হলেও কিন্তু আমরা সবাই পরিচিত। আমরা প্রত্যেকটা পাঠ্য বইয়ে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে পড়েছি। আমার বোন এবং আমি তো খুবই এক্সাইটেড যে কাজী নজরুল ইসলামকে সামনে থেকে দেখলাম, মানে এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য। হ্যাঁ, সব চলে গেছে, যে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার বলে মনে হচ্ছে। বিশেষ করে আমার খুশি হওয়ার কারণ যে এটা তো আমি এসে আমার চট্টগ্রামের বন্ধুদের মধ্যে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বলতে পারবো, এমনকি এটাও হয়তো বলে ফেলতে পারবো যে কাজী নজরুল ইসলাম বোবাত্ত থেকে ফিরে এসে আমাদের সাথে কথা বলেছেন। হ্যাঁ, ছোটবেলা তো তাকে দেখলাম, কবিকে দেখলাম। নার্স তাকে এক পর্যায়ে একটু বেদানা বা কিছু খাওয়ালেন। একটু পরে আমাদেরকে অবশ্য ডেকে নিয়ে আসা হলো, কারণ বেশি সময় দেওয়ার সুযোগ ছিল না। আমাদের ইচ্ছে ছিল, পাশের কেবিনে ভাসানী ছিলেন, তাকে দেখা এবং তার পারমিশনও নেওয়া ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভাসানীকে দেখতে যেতে আমাদের দেওয়া হলো না, কারণ তার হঠাৎ মনে হয় শরীর খারাপ করেছিল। এরকম আসলে অনেক ওয়ান্ডারফুল অভিজ্ঞতা আমার বাবার সাথে আছে। এরকম অদ্ভুত অদ্ভুত জায়গায় নিয়ে যেতেন। চট্টগ্রামে খুব নামকরা যদি কেউ আসতেন, যেমন আমি মাহবুব আলমের কথা বলতে পারি, খুব নামকরা সাহিত্যিক। আমার বাবা খুঁজে খুঁজে কিন্তু তার বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিলেন। আমি এটা কখনোই ওইভাবে বলা হয় নাই। স্যারের মাহবুব আলম সাহেবের ছেলেরা, মহিতুল আলম স্যার যারা আছেন, ছেলে ভাতিজা, তাদের সাথে তো ভালোই পরিচয়, কিন্তু তাদেরকে কখনো বলা হয়নি যে আমার বাবা আমাদেরকে মাহবুব আলম সাহেবকে শুধু দেখাতে নিয়ে গিয়েছিলেন। মাহবুব আলমের সাথে কিন্তু আমার বাবার পরিচয় নাই। তিনি খুঁজে খুঁজে আমাদেরকে তার বাড়ি, এটা সম্ভবত কাজীর দেউরির দিকেই, আমাদেরকে বাবা একদিন সকালে আমাকে বন্ধের দিনে বললেন যে তোমাকে এক ভদ্রলোকের কাছে নিয়ে যাও। তা আমি বললাম যে কোথায়? বললেন যে না, একজনের কাছে যাবে, কোনো দুষ্টামি করবে না, উনি যা বলবে শুনবে, যা বলবে শুনবে। তা আমরা রিক্সা করে গেলাম। আমরা মাহবুব আলম সাহেবের বাসায় যখন গেলাম, দেখলাম উনি সম্ভবত ভেতরে ছিলেন। তো বাবা খুব বিনীতভাবে বললেন যে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি মাহবুব আলম সাহেবকে দেখানোর জন্যে, একটু কি উনি দেখা করবেন? মাহবুব আলম সাহেব কিছুক্ষণ পর বাসা থেকে বেরিয়ে এলেন। তখন অনেক ছোট, এবং আমার মনে আছে যে মোয়া এবং চা দিয়ে তিনি আমাদের আপ্যায়ন করেছিলেন। এবং আমার বাবা একদম অপরিচিত মানুষ, কিন্তু তাকে তিনি যথেষ্ট সমাদর করেছিলেন। তো যখন চলে আসব, আমার বাবা বললেন যে আমার ছেলেটাকে একটু দোয়া করে দেন। মাহবুব আলম সাহেব আমার মাথায় হাত রেখে বললেন যে তুমি ভালোভাবে পড়াশোনা করবে। তখন আমার বাবা একটু অনেকটা দুষ্টামি করে বললেন যে আমার ছেলেটা তো খুব রাগী, ওকে একটু রাগ কমাতে বলেন। মাহবুব আলম সাহেব হো করে হেসে বললেন, আরে পুরুষ মানুষের একটু রাগ থাকা ভালো, এগুলো বড় হতে হতে ঠিক হয়ে যাবে। এরপরে বাবা আমাদেরকে ওয়াহিদুল আলম সাহেবের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, বাবার মাহবুব আলমের ছোট ভাই যিনি। তার সাথে চট্টগ্রাম কলেজের একটা অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম ছিল, সেখানে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বাবা আমাদেরকে আবুল ফজল সাহেবের বিভিন্ন অনুষ্ঠান দেখতে নিয়ে যেতেন, যদিও আবুল ফজল সাহেবের সাথে আমার সরাসরি পরিচয় হয় নাই, কিন্তু দেখাতে নিয়ে যেতেন। তারপরে চট্টগ্রামে মুস্তারি শফি আপার আব্বা খুব ভক্ত ছিলেন, যদিও বাবা বয়সে তার অনেক বড়। মুস্তারি শফির রক্তে ঝরা দিনগুলো সম্ভবত বইটা তিনি গভীর মনোযোগের সাথে পড়তেন। আমাকে আমার বাবা অনেক মানুষকে দেখিয়েছেন, কিন্তু আঙ্কেলের মধ্যে এই বিষয়টা কেন ছিল বলে আপনার মনে হয়, বা আপনার কি মনে হয় ওখান থেকে আপনার সাহিত্যের প্রতি ছেলেবেলা থেকেই কি আসলে তাহলে এই জিনিসগুলো কি প্রভাব পড়েছে আপনার সাহিত্যে? অবশ্যই। আর সাহিত্য ছাড়াও এটা আমি কেন নিয়ে যেতেন, আমার যেটা মনে হয় আমি সেটা একটু বলি। প্রথম আমি যেটা বলি সেটা হচ্ছে, আমার বাবা আমাকে এরকম অনেকের কাছে নিয়ে গেছেন, কাজী নজরুল ইসলামের কাছে নিয়ে গেছেন, আবুল ফজলের বক্তৃতা শুনতে নিয়ে গেছেন, ডক্টর এনামুল হকের বক্তৃতা শুনতে নিয়ে গেছেন, হ্যাঁ, আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিনের বক্তৃতা শুনতে নিয়ে গেছেন, ঠিক আছে। তারপরে আমাদেরকে ওয়াহিদুল আলমের কাছে নিয়ে গেছেন, ঠিক আছে। কিন্তু আমার বাবার একজন মানুষের সাথে দেখা করার খুব শখ ছিল, তিনি তার চেয়ে বয়সে কম, এবং আমার একটা সুযোগ ছিল বাবাকে তার কাছে নিয়ে যাওয়ার, কিন্তু আমি সেটা করতে পারিনি। এই আফসোসটা আমার সবসময় থাকবে। সেটা হচ্ছে বেগম মুস্তারি শফি।
বেগম মুস্তারি শফির রক্তে ঝরা দিনগুলো সম্ভবত বইটা পড়ে বাবা এত আপ্লুত হয়েছিলেন যে তিনি তার সাথে দেখা করার জন্য খুব আগ্রহী ছিলেন। এবং তখন আমি রেডিওতে সংবাদ অনুবাদের কাজ করতাম, তখন কিন্তু আমি কলেজে পড়ি। তো মুস্তারি শফি কিন্তু রেডিওতে বাচ্চাদের একটা প্রোগ্রাম করতেন। বেগম মুস্তারি শফি শ্রদ্ধেয়, অত্যন্ত শ্রদ্ধেয়। আমি বাবাকে যখন বলেছিলাম যে বাবা, বেগম মুস্তারি শফি কিন্তু রেডিওতে বাচ্চাদের একটা প্রোগ্রাম করেন, তার সাথে মাঝে মধ্যে আমার দেখা হয়, তিনি কিন্তু আমি সালাম দিলে খুব সুন্দরভাবে উত্তর দেন এবং জিজ্ঞেস করেন কেমন আছে। তো আমার বাবা আমাকে বলেছিলেন যদি সম্ভব হয় আমাকে একবার তার কাছে নিয়ে যেও, ওনাকে দেখার আমার ইচ্ছা। কিন্তু বাবার এই ইচ্ছাটি আমার পূরণ করা হয়নি, এই আফসোসটা আমার সবসময় থেকে যাবে। তবে যেটা আপনি বলছেন, বাবা একটা কারণেই নিয়ে যেতেন, শুধুমাত্র বিখ্যাত ব্যক্তি, শিল্প সাহিত্যের সাথে জড়িত তাদের কাছে না, বাবা উচ্চপদস্থ কর্মকর্তা যাদের কাছে তার যাওয়ার সুযোগ ছিল, যেমন তার কমিশনার, কিংবা তার কোনো জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আসছেন, কিংবা তার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কোনো প্রোগ্রাম আছে, কিংবা বিভাগীয় কমিশনার কোনো একটা প্রোগ্রামে যাবেন, ওইসব জায়গায় কিন্তু আমার বাবা আমাকে নিয়ে যেতেন। আমার বাবার একটা ধারণা ছিল যে বড় মানুষদের কাছে গেলে মন বড় হয়। আমার বাবার ইয়ে ছিল যে তুমি যত বেশি জ্ঞানী মানুষের কাছে যাবে তত বেশি মন বড় হবে, শিক্ষার পরিধি বড় হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি কিন্তু ছোটবেলায় একদম পড়তে চাইতাম না, গল্পের বইটাই পড়তাম টুকটাক, কিন্তু পড়াই একদম মনোযোগী ছিলাম না। আমার বাবা রাত 10টায় ঘুমিয়ে যেত এবং খুব ভোরে উঠতেন, আমাদেরকে উনি রাত 10টায় ঘুম পাড়িয়ে দিতেন। ঠিক আছে, একদিন রাত 2টোর দিকে তিনি আমাকে ঘুম থেকে তুললেন, বলে বাবা একটু উঠো। আমি তো উঠলাম, চোখ কচলাতে আমি জিজ্ঞেস করলাম বাবা কি ব্যাপার? তিনি বললেন তোমাকে একটা জিনিস দেখাবো, চলো বাসার বাইরে যাই। আমি তো একটু অবাক যে আমার বাবা কখনোই সন্ধ্যার পরে ঘর থেকে বের হন না, কিন্তু উনি বাসা থেকে এত রাতে বের হবেন কেন? এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট আমার জীবনের। উনি বের হয়ে আমরা কলোনির বাসায় থাকতাম, চিটাগাংয়ের সিজিএস কলোনির বাসায়, কিছু দূর এসে একটা বাসার দিকে আঙ্গুল তুলে বললেন ওই বাসায় বাতি জ্বলছে দেখো। আমি অবাক হয়ে বললাম হ্যাঁ জ্বলছে তো। আমার বাবা বললেন যে আমার অফিসের লোকজন সবসময় বলা বলি করে যে ওই বাসায় তরুণ কান্তি বড়ুয়া নামে এক ভদ্রলোক থাকেন এবং তিনি মাঝরাত পর্যন্ত পড়েন। তোমাকে আমি দেখাতে এনেছি এই তরুণ কান্তি বড়ুয়া, আমরা তাকে টিকে বড়ুয়া স্যার বলি পরবর্তী জীবনে, কারণ এক পর্যায়ে তাকে কিন্তু কাকতালীয়ভাবে কর কমিশনার হিসাবে আমি পেয়েছি। হি ওয়াজ অ্যান ইনকাম ট্যাক্স অফিসার টু। কারণ আমরা আসলে যে কলোনিতে থাকতাম ওই কলোনিতে অধিকাংশ ইনকাম ট্যাক্স এবং কাস্টমসের লোকজন থাকতো, অন্যান্য ডিপার্টমেন্টে ছিল তবে কম। বলেন দেখো উনি কিন্তু একজন অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তা, তখন কমিশনার হন নাই, হয়তো জয়েন্ট কমিশনার বা ডেপুটি কমিশনার এই জাতীয় কিছু হবেন, কিন্তু উনি এখনো মাঝরাতে পড়া বন্ধ করেন নাই। আমি যখন আমার বন্ধুদের কাছ থেকে শুনলাম যে উনি মাঝরাতেও পড়েন, আশেপাশের বাসা থেকে দেখা যায়, তা আমি চিন্তা করেছি যে তোমাকে আমি এনে দেখাবো যে পড়াশোনার আসলে কোনো শেষ নাই। অসাধারণ শিক্ষা। আমার বাবা আসলে প্রত্যেকটা শিক্ষা মারতে পারতো, হ্যাঁ, আমার বাবা প্রত্যেকটা শিক্ষা কিন্তু আমাদেরকে এভাবে দিয়েছেন। আমার বাবা এভাবে দিয়েছেন, যেমন আমি বলি যে আমার বাবা বাসায় যদি কখনো মুরগি রান্না হতো, আমার বাবা কিন্তু সেটা আমাদের কলোনির মুয়াজ্জিন হুজুরকে দিয়ে জবাই করাতেন, নিজে করতেন না এবং আমাদেরকেও উনি থাকতে দিতেন না। হ্যাঁ, তা আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম বাবা থাকলে অসুবিধা কি? বাবা বলতেন যে দেখো পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে রক্তপাত। সেটা মুরগির রক্তপাত হোক, মানুষের রক্তপাত হোক, রক্তপাত মানেই কিন্তু একটা জীবনের অবসান।
সেটা তোমার দেখার দরকার নাই। ইউ হ্যাভ টু গিভ লাইফ, তুমি জীবন দেবে মানুষের, জীবন নেবে না বা তার জীবন দেখার দরকার নেই। নেওয়ার অধিকার তোমার নেই, এমনকি তার জীবনের কোনো সমস্যা তৈরি করার অধিকারও তোমার নেই। অসাধারণ। একবার বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাসায় না মানে শহরে। তা আমাদের বাসাটা ছিল 3 তলায়, সরকারি বাসা। সরকারি বাসার জানালাগুলো তখন ছিল কিন্তু কাঠের, আচ্ছা, হ্যাঁ, এবং কোনো গ্রিল ছিল না। কেউ কেউ নিজ খরচে খোলা থাকতো ওগুলো। কেউ নিজ খরচে গ্রিল লাগিয়ে নিয়েছিলেন, কিন্তু আমাদের বাসার জানালায় গ্রিল ছিল না। তো প্রচণ্ড ঝড় হচ্ছে, এরকম 4টা 4:30 বাজছে বা এরকম একটা সময় মনে হয়। ঝড়ের দাপটে বারবার জানালাগুলো খুলে যাচ্ছে। একটু পরপর গিয়ে আমরা জানালাগুলো, আমি আমার বাবা, যেহেতু বৃষ্টি ঢুকছে, বন্ধ করছি এবং মাঝে এটা একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। কিন্তু এত বেশি ঝড় হচ্ছে যে সে দড়ি ছিঁড়ে জানালাগুলো খুলে যাচ্ছে। তো এইভাবে একবার জানালা যখন খুলে গেল, বাবা জানালাটা বন্ধ করে আটকাবেন, আমি তাকে সাহায্য করব, এমন সময় তিনি নিচ থেকে কুই কুই শব্দ শুনলেন। তো উনি বৃষ্টির মধ্যে উকি দিয়ে দেখলেন নিচে একটা কুকুরের বাচ্চা ভিজছে এবং কুই কুই করছে। তিনি জানালা বন্ধ করে আমাকে নিয়ে নিচে গেলেন, মানে কি ওই 3 তলা থেকে নিচে গেলেন। জানালা দিয়ে দেখা যাচ্ছে যে নিচে একটা কুকুর। বাবা নিচে গেলেন, গিয়ে কুকুরটা বৃষ্টিতে ভিজছে, মানে আশ্রয় পাচ্ছে না কোনো, মানে সেরকম আর কি, সব দরজা তো বন্ধ। পাশে সিঁড়ি ছিল, সে হয়তো কোনো কারণে, এত বাচ্চা যে সিঁড়িতে যাওয়ার নাই, ক্ষমতাও নাই। বাবা কুকুরটাকে খুব যত্ন করে, আমার বাবা কিন্তু খুব ধার্মিক ছিলেন, খুব পরহেজগার মানুষ ছিলেন, কিন্তু মানুষ এবং জীবের সেবায় তার কোনো ত্রুটি ছিল না। তিনি কুকুরটিকে বাসায় নিয়ে এলেন, আনার পরে একটা পুরনো গামছা দিয়ে এটাকে পরিষ্কার করে আমার আম্মাকে বললেন একটু দুধ গরম করে দিতে, একটু দুধ খাওয়ালেন। তখন আমার বাবা আমাকে বললেন যে, আচ্ছা বাবা, মানুষের সবচেয়ে বড় সৌভাগ্য কি জানিস? আমি বললাম, কি বাবা? তিনি বললেন, মানুষের সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে আল্লাহ তাআলা চাইলে আমাকে আর তোকে এই কুকুরের বাচ্চা করে পৃথিবীতে পাঠাতে পারতেন, কিন্তু তিনি তা না করে আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। আর আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানিস? আমি বললাম, সেটা কি বাবা? তিনি বললেন যে আল্লাহ পৃথিবীর সেরা জীব, সেরা সৃষ্টি মানুষ হিসাবে পাঠানোর পরেও আমরা অনেকেই পশুত্বে ফিরে যাই। অসাধারণ কথা। একইভাবে আমি আমার মার কথা বলি। হ্যাঁ, মায়ের গল্পটা একটু। আমি মার কথা বলি। আমি আমার মার দৃশ্য যদি আপনি বলেন, আপনারা কবে খবর? আমরা 4 বোন 3 ভাই, 4 বোনই আমার বড়। ভাইদের মধ্যে আমি বড়, তারপর আমার 2জন ছোট ভাই আছে। অ্যাটাচমেন্টটা বেশি ছিল আর বেশি আদরেরও ছিলাম, যেহেতু 4 বোন। আমি একটু প্রথম মানে ছেলেদের, মানে প্রথম ছেলে, এই কারণে একটু আদরও বেশি ছিল। তবে আমার বাবা কিন্তু মেয়েদের সাথে কোনো ধরনের ভিন্ন আচরণ করতেন না, এবং প্রত্যেককে আমার বাবা সমান শিক্ষা দিয়েছেন। আমাকে যে শিক্ষা দিয়েছেন, সমান শিক্ষা সবাইকে দিয়েছেন। এবং প্রত্যেকে, আমার বোনরা কিন্তু 4 জনের মধ্যে 3 জনেই কিন্তু ওয়ার্কিং, ঠিক আছে। আমার বাবা তাদেরকে কাজে এবং পড়াশোনার ব্যাপারে প্রচণ্ডভাবে উৎসাহিত করতেন। আমি মার কথা বলছিলাম যে আমার মা কথা, যদি আমি ছোটবেলার কথা মনে পড়ে, আমি যে দৃশ্যটি দেখি সেটি হচ্ছে আমার মার হাতে এরকম একটি বই, নিহারঞ্জন গুপ্ত, ফাল্গুনী মুখোপাধ্যায়ের বই, শরৎচন্দ্রের বই, ব্যোমকেশের বই, হ্যাঁ, আর এদিকে ওই তরকারিতে মশলা দিচ্ছেন, লবণ দিচ্ছেন, ডাল ঘুটাচ্ছেন, কিন্তু মোড়ার মধ্যে তার হাতে একটা বই পড়ার ফাঁকে ফাঁকে উনি কাজ করছেন। দিস ইজ দ্য মেমোরি অফ মাই মাদার। স্টিল নাও আমার মা কিন্তু হাঁটা চলা করতেও কষ্ট হয়। আমি আমার মার সাথে থাকি,
এবং আমি আমার মার সাথে থাকার জন্যই কিন্তু আসলে আমি চট্টগ্রামে পোস্টিং নিয়ে আছি, ঠিক আছে। এবং আমার মার কিন্তু এখন চোখে কম দেখেন, হাঁটতে পারেন না, হাঁটুতে প্রচণ্ড ব্যথা। এখন আমি যখন বাসায় যাই আপনি অবাক হয়ে যাবেন, আমি দেখি যে আমার মা উপুর হয়ে আছেন, তার সামনে একটা বই খোলা, এখনো উনি সে পড়ার মধ্যেই আছে। এরকম একটা পরিবেশে আসলে বড় হওয়ার কারণে আমাদের মননে আসলে অনেক পরিবর্তন এসেছে, যে প্রতি মুহূর্ত কিন্তু বাবা মার কাছ থেকে আমরা শিখেছি যে আসলে মনুষ্যত্বের কোনো বিকল্প নাই, পড়াশোনার কোনো বিকল্প নাই। আমরা দেখেন মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম, আমাদের তেমন টাকা পয়সা ছিল না, আমাদের বাসায় প্রতিদিন সুখাদ্য রান্না হতো না। আমার বাসা থেকে আমার বাবার অফিস ছিল খুব কাছে, খুব কাছে, 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এবং একটা দিন আমার মনে পড়ে না যেদিন আমার বাবা দুপুরে একজন অতিথি ছাড়া খেতে এসছেন বাসায়। একা খেতে পারতেন? কখনোই উনি দুপুরে যখন টিফিনে আসতেন, মানে টিফিন টাইমে বা তার লাঞ্চ টাইমে, তখন তিনি তার কোনো না কোনো কলিগকে ধরে নিয়ে আসতেন, যার বাসা থেকে সেদিন হয়তো খাবার আসেনি বা দূর থেকে এসছেন, কাউকে না কাউকে নিয়ে আসতেন। উনি ইনভেরিয়েবলি লাঞ্চের সময় আমরা দেখতাম যে আমার বাবা খাবার কাউকে না কাউকে নিয়ে আসতেন, এবং কোনো মেহমান যদি আমাদের বাসায় আসতেন তিনি তার সর্বোচ্চ যত্ন তো করতেনই, আমার বাবা এবং মা। এবং আমি সবচেয়ে অবাক হয়ে যেতাম যে মধ্যবিত্ত পরিবারের এত যুদ্ধের মধ্যেও সেই মেহমান ফিরে যাওয়ার সময় আমার বাবা কিন্তু তার ফিরে যাওয়ার ভাড়ার টাকাটাও দিয়ে দিতেন। কারণ আমরা এই জিনিসগুলো শিখেছি। আমরা কিন্তু আমার বাবার মতো হতে পারি নাই, কিন্তু আমরা আমার বাবা কিংবা মায়ের গুণাবলীর সবগুলো পাই নাই, কিন্তু আমরা তাদেরকে দেখে শিখেছি। এবং তারা আমাদেরকে মারধর করে শেখান নাই, জোর করে শেখান নাই, পড়ার টেবিলে মাথা চেপে ধরে শেখান নাই, তারা আমাদেরকে উদাহরণ তৈরি করে শিখিয়েছে। সেটাই বলছিলাম যে যেটা খুবই ভালো। হ্যাঁ, আমার বাবা যেটা বলতেন আমিও যেটা বলি, সেটা হচ্ছে তোমার বাচ্চা তোমার কথা উপদেশ শুনবে না, তোমার উদাহরণ অনুসরণ করবে। তুমি যদি অফিসে সকাল 10টায় যাও, তোমার বাচ্চা সকাল 7টায় স্কুলে যাবে না, সে বলবে তুমি তো অফিসে দেরি করে যাও, আমি কি জন্য ঠিক সময় স্কুলে যাব। আমি যদি সিগারেট খাই, আমার বাচ্চা বলবে তুমি সিগারেট খেলে আমার খেতে অসুবিধা কোথায়। আপনার ফ্যামিলিতে এখন কে কে আছেন? মানে আমি তো অ্যাকচুয়ালি আমার মার সাথে থাকি, আমার মা আছেন, আমার স্ত্রী, আমার কন্যা, এই 4 জন আমরা এক বাসায় থাকি। ওদের সম্পর্কে একটু যদি বলেন। মার কথা তো বললাম। আমার স্ত্রীর কথা যদি বলেন, শি ইজ ভেরি ওয়ান্ডারফুল লেডি। আজকে আমাদের যত কাজ শুরু হয়েছে, অনেকগুলো কাজ তো আমরা করি, এই কাজগুলো কিন্তু আসলে নেপথ্যে তার একটি খুব বড় ভূমিকা আছে। এবং এত নরম মনের এবং এত কোমল, এত মায়াবতী মহিলা আসলে আমি খুব কম দেখেছি। সেদিক দিয়েও আপনি সৌভাগ্যবান। অবশ্যই। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। বয়স্করা যাদের সময় কাটানোর জায়গা নাই, এমনকি ছেলেমেয়েরাও সময় দিতে পারে না, বা রেস্টুরেন্টে তারা যেতে পারেন না, তাদের সেই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ নাই, কিংবা গেলেও তারা সেই আনন্দটুকু পান না যে আনন্দটুকু তারা তাদের সমবয়স্কদের সাথে আড্ডা দিয়ে পান। তাদের জন্য আমাদের একটা লাউঞ্জ আছে, প্যারেন্টস লাউঞ্জ, ফ্রি। সেখানে গিয়ে তারা আড্ডা দিতে পারেন, সমবয়স্ক বন্ধুদেরকে নিয়ে টেলিভিশন দেখতে পারেন, দাবা খেলতে পারেন, লুডো খেলতে পারেন, ক্যারাম খেলতে পারেন, নামাজ পড়তে পারেন, বই পড়তে পারেন, বড় বড় খেলাগুলো দেখতে পারেন, ক্রিকেট খেলাগুলো, খুব মজা করতে পারেন। এই প্যারেন্টস লাউঞ্জ করার পেছনের কাহিনীর সাথে কিন্তু আমার স্ত্রী জড়িত। সেটি হচ্ছে, আমরা 90 দশকের শেষের দিকে বা বিংশ শতকে, এই একবিংশ শতাব্দীর প্রথম দিকে 2001-এর দিকে আমরা কিন্তু প্রায় কক্সবাজার বেড়াতে যেতাম, আমি এবং আমার স্ত্রী। আমাদের খুব প্রিয় একটি জায়গা ছিল, প্রায় যেতাম। এই আমরা যখনই যেতাম আমার বাবা মা কিন্তু আমাদেরকে এসে সিঁড়ি পর্যন্ত এসে বিদায় দিতেন। তো একদিন আমরা এরকম বিদায় দেওয়ার পরে, আমরা রওনা দেওয়ার পর আমার স্ত্রী আমাকে বলল, আচ্ছা আমরা তো সবসময় কক্সবাজার যাই, বাবা মা আমাদেরকে সবসময় বিদায় দেন, ওনাদের কি যেতে ইচ্ছে করে না? আমি বললাম হ্যাঁ করে, নিশ্চয়ই করে, তাহলে চলো পরের বার ওনাদেরকে নিয়ে যাই।
ও বলল যে ওনাদেরকে আমাদের সাথে নিলে ওনারা মজা পাবেন না খুব বেশি, ঠিক, হ্যাঁ। ওনারা সবচেয়ে বেশি মজা পাবেন যদি ওনাদের সমবয়স্ক যারা আছেন, ওনাদের বন্ধু বান্ধব, আমাদের মামারা, ফুপুরা, খালারা, যাদের সাথে ওনাদের মিলবে তাদেরকে সাথে নিয়ে গেলে। আমি বললাম এটা তো একটা বড় গ্রুপ হয়ে যাবে, প্রায় 20-25 জনের। বললো সমস্যা কি, আমরা চেষ্টা করে দেখি, এটাই করি আমরা। এই এত মুরব্বি ছড়িয়ে ছিটিয়ে আছেন, চাচা আছেন, ফুপু আছেন, মামা আছেন, এদের জন্য তো তেমন কিছু করা হয় না। হয়তো ঈদে একটা ছোট জামা দিলাম, ইয়ে দিলাম, আর তো কিছু করা হয় না, চলো করি। আমার ওয়াইফ ইজ অলসো এ ওয়ার্কিং লেডি, তো বলে আমরা এটাই করি। হ্যাঁ, তো তাদেরকে আমরা একটা আনন্দ সময় দেই। তা আমরা প্রথম এটা বোধহয় 2000 সালে অ্যারেঞ্জমেন্ট করলাম, বা আমাদের প্রায় 40 জন মুরব্বীকে নিয়ে আমরা কক্সবাজার গেলাম বাস ভাড়া করে, এবং আমরা দেখলাম যে আসলেই এটার মতো আনন্দ সময় তারা খুব কম পেয়েছেন। তারা আবার যৌবনে ফেরত গেছেন, কারণ তারা কক্সবাজারে যাওয়ার ব্যাপারটা তাদের মাথায়ই ছিল না, কারণ তাদের বয়সের কারণে, বিভিন্ন কারণে তাদেরকে নেওয়ার সাহস কেউ করছে না, বা কেউ চিন্তা করে নাই যে এদেরও দরকার আছে যাওয়ার কক্সবাজারে, এদেরও পুরনো বন্ধুদের সাথে আবার 2-3 দিন কাটানোর দরকার আছে। তারা যে আনন্দটুকু পেলেন, এটা দেখে আমরা আসলে এত মুগ্ধ হলাম যে এরপর থেকে এটা কিন্তু আমরা চালু রাখলাম পারিবারিকভাবে, যে পারিবারিকভাবে চালু রাখলাম। আমরা লাস্ট গিয়েছি আমরা, হ্যাঁ 2019-এ আমরা লাস্ট গিয়েছি। কিন্তু এক পর্যায়ে আমার স্ত্রী বলল, আচ্ছা ওনাদেরকে তো আমরা বছরে একবার কক্সবাজার নেই, কিন্তু ওনাদের তো সারা বছর এরকম দেখা সাক্ষাৎ করতে ইচ্ছা করে। এবং মুরব্বী বলতে শুধু তো আমাদের চাচা খালারা না, এই শহরে তো আরো অনেক মুরব্বী আছেন, সবাইকে তো আমরা নিতে পারছি না। তাহলে তাদের জন্য একটা জায়গা করা যায় না, একটা ক্লাব, একটা লাউঞ্জ করে দেওয়া যায় না ফ্রি অফ কস্ট, যেখানে এসে তারা একটু আড্ডা দিবেন, গল্প করবেন, এখানেই তাদের জন্য কক্সবাজার সৃষ্টি করা যায় না? তার চিন্তা থেকেই কিন্তু প্যারেন্টস লাউঞ্জ সৃষ্টি। অর্থাৎ প্রতিটি কাজে তিনি কিন্তু, এবং সমর্থন না দিলে, আমি একটি কথা বলি, আপনি বাসা থেকে সমর্থন না দিলে এটা পারবেন না। আমি খুবই কৃতজ্ঞ, আই এম নট এ বাউল অফ চেরি, আমি চেরি ফলের কোনো বাউল না, খুব মজাদার কোনো জিনিস না, মানুষ না, কিন্তু আমাকে যে তিনি সহ্য করছেন সেটাই অনেক বড় ব্যাপার। মেয়ে তো আসলে এখনো ছোট, আমরা আশা করি যে সে, একটাই প্রত্যাশা যে সে যেটাই করুক সে যাতে তার রুট ভুলে না যায়, সে যাতে মানুষের কথা ভুলে না যায়, এবং সে যাতে যে কাজগুলো আমরা করেছি এই কাজগুলোর সাথে জড়িত থাকে। যদিও সে মাঝে মাঝে বলে যে বাবা আমি তোমারগুলোর সাথে থাকবো অবশ্যই, কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি নিজেই একটা কিছু করব। আমরা চাই যে আমার মেয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমার মেয়ে বিশাল বিখ্যাত গবেষক হোক, এটা আমি চাই না। আমি চাই যে সে একজন ভালো মানুষ হোক। এবং তার জন্মের সময় কিন্তু আমরা প্রমিস করেছিলাম, উই আর প্রমিসড, যে আমাদের মেয়েটাকে আমরা মানুষের সেবায় উৎসর্গ করব। আমি চাই যে আমাদের এই শপথটা সে রক্ষা করুক। এই পর্বের একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা আদর্শ পরিবারের জন্য আপনি 2-3 লাইনে যদি বলতে চান কি বলবেন? কিভাবে একটা কাপল এসেছিল, একজন তরুণী ম্যাজিস্ট্রেট এবং তার স্বামী, দুজনেই বিসিএস অফিসার। তারা আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার, ওদের কিছুদিন আগে তাদের পরম করুণাময় রহমতে একটি সন্তান লাভ করেছে। তারা কথা প্রসঙ্গে এই প্রসঙ্গটা কিছুটা এনেছিল। আমি তাদেরকে বললাম, দেখো আমি তোমাদেরকে 3 থেকে 4টা নিয়ম বলি। তুমি একটা আদর্শ পরিবার চাও তো, তোমার বাচ্চাটা মানুষ হোক এটা চাও তো, তোমার বাচ্চাটা ভালো মানুষ হোক এটা চাও তো, 1 নাম্বার হচ্ছে তোমরা দুজনের মধ্যে অনেক ঝগড়াঝাটি হবে। পৃথিবীতে এমন কোনো কাপল নাই যাদের ঝগড়াঝাটি হয় নাই, সম্ভব না, কিন্তু বাচ্চার সামনে ঝগড়া করা যাবে না। হয় তার আড়ালে করবে, তবে সবচেয়ে ভালো হয় ঝগড়াটা যদি মোবাইলে টেক্সটের মাধ্যমে করো, কোনো আওয়াজ ছাড়া। হ্যাঁ, টেক্সট দিয়ে বকা দিয়ে শেষ করে দাও একজন আরেকজনকে, বাট বাচ্চা যাতে বুঝতে না পারে। ঠিক আছে। 2 নাম্বার, বাচ্চার বাবাকে বললাম দয়া করে সন্ধ্যার পর বাসার বাইরে থাকবে না, সন্ধ্যার পরে ফ্যামিলিকে সময় দাও। বাচ্চা বড় হচ্ছে, অফিসটাকে কি করবে না ইমার্জেন্সি ছাড়া
বেকাজে অকাজে সন্ধ্যার পরে বাসার বাইরে থাকবে না। তুমি তোমার বাচ্চা যে একটু একটু করে বড় হচ্ছে এই দেখাটার মধ্যে একটা চরম আনন্দ আছে। এবং তোমার চলাফেরা, তুমি বাসায় থাকলে, তার মাও কর্মজীবী, তোমরা দুজন বাসায় থাকলে বাচ্চা তোমাদের সাহচর্যে যে ভাষাটা শিখবে, যে আচরণটা শিখবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে সংসারে বেদরকারে বাবা সন্ধ্যার পরে বাইরে থাকেন, সে সংসারে কিন্তু খুব একটা সুখ থাকে না। ঠিক আছে? 3 নাম্বার বললাম যে বাচ্চাকে জোর করবে না। প্লিজ, একটা বাচ্চার একটা মাথা, সেই মাথাটাকে একই সাথে আইনস্টাইন, একই সাথে পিকাসো, একই সাথে রবীন্দ্রনাথ, একই সাথে স্টিফেন হকিং, একই সাথে অমর্ত্য সেন বানানোর চেষ্টা করবে না। সে যেটা ভালো পারে সেটা করো, সে যেটা ইন্টারেস্টেড সেটা করো, তাকে সব কিছু শেখানোর দরকার নাই। সে যদি একটা কিছুও না শিখে কোনো আপত্তি নাই, শুধু পড়ালেখাটা করতে বলো। আমার মেয়ে, যেমন আমি বলি, আমার মেয়েকে আমি বললাম তুই আর্ট শিখবি, না বাবা আর্ট ভালো লাগে না। তুই গান শিখবি, না বাবা গান অনেক কঠিন ব্যাপার, পারবো না। নাচ শিখবি, না শিখবো না বাবা। কি করবি? বাবা আমার বই পড়তে ভালো লাগে, বই পড়বো, আর স্কুলের পড়া পড়তে ভালো লাগে না, তবু ওইটা পড়বো। আমি তোর কিছু করতে ভালো লাগে না? বলে বাবা আমার না, সরি, আমি এই নাচ গান এগুলো আমার ভালো লাগে না, এখন আমাকে জোর করে করায়ও না। তবে আমি একটা কাজ পছন্দ করি, এটা আমি পরে করব, সেটা হচ্ছে এই যে আমি বললাম যে যদি সম্ভব হয় আমি আসলে কিছু চ্যারিটি কাজ করব। এটা আসলে সে আসলে পারিপার্শ্বিকতা থেকে শিখেছে। এখন দেখছি সে রান্না করা পছন্দ করে, সে খুব চমৎকার রান্না করে, সে কিচেনে গিয়ে রান্না করে, এবং এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। না, ওর যেমন সে খুব ভালো বার্গার বানায়, হ্যাঁ ভালো চিকেন সাসলিক বানায়, চিকেন সাসলিক বানায়, হ্যাঁ স্যুপ বানায়, এই খুব ভালো কেক বানায়, এগুলো সে দেখে আগ্রহ নিয়ে করে, আমরা বাধা দেই না। এখন আমাকে অনেকেই বলে যে তোমার বাচ্চাকে কেন আর্ট স্কুলে দাও নাই, তুমি কেন গানের স্কুলে দাও নাই, তুমি কেন তাকে নাচ শিখাচ্ছ না? আমি বললাম যে আমি শিখাবো না, কারণ আমার মেয়েটা পছন্দ করছে না। হ্যাঁ, আজকে থেকে প্রায় 14 বছর আগে এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, এসে বললেন যে স্যার আমার ছেলে তো পড়াশোনায় ভালো, সে মোটামুটি ভালো, সে কয়েকটা ইউনিভার্সিটিতে কয়েকটা ভালো সাবজেক্টে চান্স পেয়েছে, কিন্তু সে গো ধরেছে ফাইন আর্টস পড়বে। কিন্তু আমি ফাইন আর্টস পড়ানোর পক্ষে না স্যার, এটা কি ভবিষ্যৎ? সে স্যার ফিজিক্সে কয়েকটা ভালো ভালো সাবজেক্ট চান্স পেয়েছে, আমার ঠিক মনে নাই এখন, অর্থনীতি আরও কি বলেছে। আমি তাকে বললাম আপনি কি আমার কাছে পরামর্শের জন্য এসছেন নাকি বলতে আসছেন? বললেন স্যার আপনি একটা যদি পরামর্শ দেন। আমি বললাম শুনেন, আপনার ছেলে ফাইন আর্টস কেন পছন্দ করে? সে খুব ভালো আর্ট করে এবং এই ব্যাপারে তার প্রচণ্ড আগ্রহ। আমি বললাম তার যদি আগ্রহ এটা থাকে আপনি তাকে এটাই পড়তে দেন। ভদ্রলোক শেষ পর্যন্ত ছেলেকে ফাইন আর্টস পড়তে দিলেন, ফাইন আর্টস পড়তে দিলেন, এবং ফাইন আর্টস পড়ার কারণে ছেলেটিতে আসলে তার মুগ্ধতার পড়াটি পড়েছে, যার কারণে শেষ পর্যন্ত সে কিন্তু জানেন শেষ পর্যন্ত কিন্তু স্কলারশিপ নিয়ে ফ্রান্সে চলে গেছে, এবং সেখানে সে সেটেল করেছে, এবং সে কিন্তু ফ্রান্সে ছবি এঁকেই খুব ভালোভাবে সংসার চালাচ্ছে। যার যেটা ভালো লাগে তাকে সেটা করতে দেওয়া উচিত, জোর করার দরকার নাই তো, তাই না? আচ্ছা, না ধন্যবাদ।